এরপরে মনে করো যে 3 + 3 লিখলাম = 6। এখানে এই প্লাস চিহ্নটা কি করলো, 3 আর 3 এর উপর একটি কাজ করলো, অর্থাৎ এই 3 এবং 3 কে একত্রে করলো। তাহলে এই প্লাস হচ্ছে আরেকটি অপারেটর। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্যালকুলাস নিয়ে পড়াবো। এইচএসসি এর ক্যালকুলাস, প্রথম পত্রের যে ক্যালকুলাস, সেই ক্যালকুলাস নিয়ে পড়াবো। একটু এর আবিষ্কারের দিকে যদি তাকাই, তাহলে এই ক্যালকুলাসের কিন্তু একক কোনো আবিষ্কারক নেই। এই ক্যালকুলাসের যে ইনভেন্টর, এখানে অনেকেরই অবদান আছে, বাট এই ক্যালকুলাসের আবিষ্কারের পিছনে যদি আমরা পায়োনিয়ার হিসেবে বলি, তাহলে দুইজন ব্যক্তির নাম পাবো। সেই দুইজন হচ্ছে একজন নিউটন সাহেব আর একজন হচ্ছে লিবনিজ। হ্যাঁ, একজন হচ্ছে নিউটন সাহেব আর একজন হচ্ছে লিবনিজ। দুইজনই কিন্তু একদম গণিত শাখার, ম্যাথমেটিক্স যে শাখা আছে পৃথিবীতে, সেই শাখার খুবই গুরুত্বপূর্ণ লোক দুইজন। তারা দুইজন কিন্তু সমসাময়িক লোক, অর্থাৎ উনি হচ্ছেন 1643 সালে এবং জন্ম, এবং ওনার জন্ম হচ্ছে 1646 সালে। উনি হচ্ছে নিউটন সাহেব হচ্ছে ইউকেতে, আর উনি হচ্ছে জার্মানিতে জন্ম। হ্যাঁ, জার্মানিতে জন্ম। তাহলে ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে এই দুজনের অবদান অনেক অনেক বেশি। এই ক্যালকুলাসটা আসলে কি, তার কাজটা কি, সেটা কিন্তু ধীরে ধীরে জানতে হবে। একেবারে সব জানা যাবে না, তাহলে আবার মাথায় প্যাঁচ লেগে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এই ক্যালকুলাস টপিকটা হচ্ছে তোমাদের এইচএসসি ম্যাথের যে প্রথম পত্র, এই প্রথম পত্রের একদম হট টপিক কিন্তু একটি। ওকে, এবং এই ক্যালকুলাসের যাত্রা ইন্টারমিডিয়েট থেকে শুরু হয়ে একদম হায়ার এডুকেশন পর্যন্ত কিন্তু সেটা থাকে। যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে বা পিওর ম্যাথমেটিক্সে পড়াশোনা করে ইত্যাদি সায়েন্সের মোটামুটি সকল ব্রাঞ্চে কিন্তু এই ক্যালকুলাসটা জড়িত থাকে। অর্থাৎ সারা জীবনই পড়াশোনার একদম উচ্চ পর্যায়ে পর্যন্ত গেলে কিন্তু এই ক্যালকুলাসটা জড়িত থাকে। ওকে, তাহলে এই ক্যালকুলাসের ব্রাঞ্চ নিয়ে একটু আলোচনা করি। এর ব্রাঞ্চ আছে হচ্ছে দুইটা, দুইটি। ওকে, একটিকে বলে হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর একটা বলা হয় ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে একটি হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, হ্যাঁ, অথবা এর বাংলা নাম হচ্ছে অন্তরীকরণ অথবা ব্যবকলন। ওকে, একটা ব্রাঞ্চ হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং অপর ব্রাঞ্চটি হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, বা যদি এর বাংলা নাম বলি, সেটি হচ্ছে যুগজীকরণ। ওকে, যুগজীকরণ বলতে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসকে বুঝি, এবং অন্তরীকরণ বা ব্যবকলন দুইটা নাম আছে। এই দুইটা নামের মধ্যে যে কোনো একটা নাম বললে আমরা সেটা বুঝবো হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। এখন এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে অনেক সময় বলা হয় অন্তরজ, বা এর অন্তরীকরণটাকে বলা হয়। এই ডিফারেনশিয়ালটাকে যদি আমি একটু ভেঙে বলি, তাহলে অনেক সময় এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে বলা হয় হচ্ছে ডিফারেনশিয়েশন। ডিফারেনশিয়েশন হচ্ছে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে ফাংশন, সেটা হচ্ছে ডিফারেনশিয়েশন। এবং এই ইন্টিগ্রাল ক্যালকুলাসকে অনেক সময় বলা হয় ইন্টিগ্রেশন। ওকে, এগুলো হচ্ছে একদম মানে নাম নিয়ে আলোচনা, আর কিছু না। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এর কাজ সম্পর্কে কি। যদি একটু বলি, এই ক্যালকুলাসের কাজ কিন্তু ধাপে ধাপে ক্রমে বুঝতে হবে, একসাথে সবটা বোঝা যাবে না। হ্যাঁ, তাহলে এই অন্তরীকরণ বা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের কাজ হচ্ছে সূক্ষ্ম পরিবর্তন নির্ণয়ের, অর্থাৎ কোনো কিছুর সূক্ষ্ম পরিবর্তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসটাকে ইউজ করে থাকি। এবং এই ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমরা ব্যবহার করি কোথায়?
কোনো কিছুর এরিয়া নির্ণয় করার জন্য, অর্থাৎ কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করার কাজে আমরা এই ইন্টিগ্রাল ক্যালকুলাসকে ব্যবহার করে থাকি। তাহলে কি বলছি ভাইয়া, এখানে বলছি হচ্ছে সূক্ষ্ম পরিবর্তন নির্ণয়ে এটি ব্যবহৃত হয়। সূক্ষ্ম পরিবর্তন নির্ণয় করতে চাইলে আমরা এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে ইউজ করে থাকি। আর কোনো কিছুর ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই ইন্টিগ্রাল ক্যালকুলাসকে ব্যবহার করে থাকি। তাহলে এখানে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ে এই ইন্টিগ্রাল ক্যালকুলাসকে ব্যবহার করে থাকি। তাহলে তোমরা বলতে পারো যে ভাইয়া ক্যালকুলাস ছাড়াই তো আমরা অনেক কিছু ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাই না? তোমরা যে ক্ষেত্রফল নির্ণয় করো সেটি হচ্ছে, মনে করো যে এরকম একটা ত্রিভুজ, এর ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারো, বা একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, অথবা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, অথবা তোমরা একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, অথবা তোমরা একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। এগুলো তো ইজি, এগুলোর কথা বলছি না। বলছি তোমার কাছে যদি এরকম কোনো ডায়াগ্রাম না থেকে, যদি এরকম কোনো ডায়াগ্রাম থাকে, তখন কি করবে? এরকম মনে করো যে তোমার কাছে এরকম একটি চিত্র আছে, এই চিত্রের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবে? এরকম বিদঘুটে টাইপের যে এরিয়া, সেই এরিয়ার ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু আমরা এই ইন্টিগ্রাল ক্যালকুলাসকে ব্যবহার করে থাকি। এরপরেও কিন্তু এই ক্যালকুলাসের ইউজ নিয়ে আরও অনেক আলোচনা আছে, সেটি কিন্তু ধাপে ধাপে শিখতে হবে। একবারে সব শেখা যাবে না, আমি পরবর্তীতে আরও আলোচনা করবো এইগুলোর ইউজ নিয়ে। ওকে, আচ্ছা, তাহলে এই ক্যালকুলাসের কিছু সিম্বল আছে, সেই সিম্বল সম্পর্কে আমাদের একটু শিখতে হবে। যদি ক্যালকুলাসের ভিতরে ঢুকতে চাই, এর আগে কিছু এর বেসিক কথাবার্তা আছে, কিছু সিম্বল আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। জানার পরেই তবে আস্তে আস্তে আমাদের ঢুকতে হবে, তবে ক্যালকুলাসটা একটু ইজি মনে হবে, এবং ক্যালকুলাসটার যে মজাটা, আসলেই যে এর একটা বাস্তব ইউজটা, অর্থাৎ ক্যালকুলাসটাকে একটু ফিল করা যাবে আর কি। তাহলে এখানে তোমরা জানো যে এরকম একটি তীর চিহ্ন আমরা ব্যবহার করি, অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় সেটিকে তীর চিহ্ন কথা বলে থাকি। একটু বড় করে লিখি, এরকম এই তীর চিহ্ন কিন্তু ক্যালকুলাসে, অর্থাৎ গণিতে কিন্তু এখানে অনেক 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 কথাবার্তা আছে এই তীর চিহ্নটি নিয়ে। এখানে এই তীর চিহ্ন বলতে বোঝাচ্ছে যে, মনে করো হচ্ছে এটার নাম আছে একটা, এর নাম হচ্ছে টেন্স টু, TENS, টেন্স টু। এটাকে কি বলে? টেন্স টু বলে, টেন্স টু। তাহলে এই টেন্স টু দ্বারা কি বোঝায়? মনে করো x টেন্স টু, আমি লিখলাম যে 2। এটা দ্বারা মিন করবে এই x এর মান কেবলমাত্র 2 এর কাছাকাছি, অর্থাৎ 2 এর মান, x এর মান কখনোই 2 হবে না, x এর মান 2 হবে না। x এর মানটা হবে 2 এর কাছাকাছি। যত রকমের মান আছে সব রকম মানকেই বোঝাতে পারে, অর্থাৎ x টেন্স টু 2 বা x টেন্স টু 3 যদি লিখি, x টেন্স টু 3, এটা দ্বারা মিন করে 3 এর কাছাকাছি পৃথিবীতে যত মান আছে তাদের যে কোনো একটি মানকে বোঝাতে পারে। তাহলে এখানে কি বলছি যে 3 এর কাছাকাছি সকল মান, 3 এর কাছাকাছি যত মান আছে সকল মানকে বোঝাবে। তাহলে 3 এর কাছাকাছি কয়টা মান আছে দেখো, আমি যদি এই 3.0001 বলি, এটা কি একদম 3 এর খুব কাছাকাছি না? 3 এর খুব কাছাকাছি। আমি যদি এই 3.000001 লিখি, এটাও কি একদম 3 এর খুব কাছাকাছি না? এই মানটা খুব কাছাকাছি। আরও লিখতে পারি আমি এই 3.00000001,
এটাও কিন্তু একদম 3-এর খুব কাছাকাছি একটি মান। হ্যাঁ, ওকে। এরপরে আমি এই 3-এর কাছাকাছি সকল মানকে বলতে আমি আরও কিন্তু বলতে পারি যে 2.99999999, এটাও কি 3-এর খুব কাছাকাছি একটি মান। আবার লিখি 2.99999999, এইটাও কিন্তু আমার একদম 3-এর খুব কাছাকাছি একটা মান। হ্যাঁ, তাহলে বলছে যে 3-এর কাছাকাছি যত মান আছে পৃথিবীতে সকল মানকে কিন্তু এই x টেন্স টু 3 দ্বারা মিন করে। x টেন্স টু 3 এটা দ্বারা মিন করছে যে 3-এর মান, x এর মান 3 নয়। x এর মান হবে যে 3-এর যত কাছাকাছি মান আছে পৃথিবীতে, যত মান আছে সকল মানকে কিন্তু বোঝাবে এই x টেন্স টু 3 দ্বারা, এটাই কিন্তু মিন করে। এখন তোমাদেরকে আমি আরেকটি কথা বলি যে আমি যদি লিখি যে এই যে এইগুলোকে যদি আমি এটা একটু মুছে দিচ্ছি, এই যে আমি লিখলাম এখানে যে 3.0001, এরপরে লিখলাম এটা, এরপরে এটা, এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমি এখানে আবারও লিখলাম একটা যে 3.000000, এখানে 2 4 6 8, 2 4 6 8 9, এরপরে আমি আরেকটা শূন্য দিলাম। এটাও কিন্তু আমার 3-এর খুব কাছাকাছি মান। এটা কিন্তু 3 না, এই মানটা কিন্তু 3 নয়, অর্থাৎ 3 থেকে অল্প একটু বড়, বাট সেটা কিন্তু 3-এর খুব কাছাকাছি মান। এইভাবে চলতে চলতে ডট 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 এইভাবে কিন্তু দিবা না। হ্যাঁ, অর্থাৎ এইভাবে চলতে থাকবে। এটা দ্বারা কিন্তু তোমরা কি করো, এরপরে কোনো কিছু, এরপরে যে চলমান কোনো কিছুর পরে তোমরা কিন্তু ডট 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 বলো। হ্যাঁ, এই ডট ডট বলাটা কিন্তু একটা অন্যায়। গণিতের ভাষা কিন্তু এরকম ডট ডট বলতে কিছু নাই। তোমরা 9-10-এর যে বাংলা ব্যাকরণ আছে, সেই বাংলা ব্যাকরণের যে জ্যোতি চিহ্ন অধ্যায়টি আছে, সেই জ্যোতি চিহ্ন অধ্যায়ের মধ্যে দেখবে যে কোনো কিছু চলমানের বিষয়ের ক্ষেত্রে কিন্তু 3টি ডট, পরপর 3টি ডট চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ এরকম তোমরা 3টি চিহ্ন দিবে। হ্যাঁ, এরপরে যদি তোমার মনে হয় যে আমি আরো কিছু চিহ্ন দিব, তখন একটু স্পেস দিয়ে আবার 3টা বিন্দু লিখবে এভাবে। এরপরে যে আরো দিতে চাও তাহলে এরকম ভাবে দিবে, কিন্তু ডট ডট বলে একটা না কতগুলো দিয়ে রাখবা না, এগুলো কিন্তু গ্রামাটিক্যাল এরর। হ্যাঁ, তাহলে তুমি চাইলে কোনো কিছু চলমান বোঝালে চাইলে তুমি 3টা বিন্দু দিতে পারো। এরপরে যদি তুমি আরো দিতে চাও তাহলে তুমি একটু স্পেস দিবা, একটু স্পেস দেওয়ার পরে আরো 3টা বিন্দু দিবা। তাহলে বিষয়টা বোঝাচ্ছে যে এরকম ভাবে চলতেছে। আফটার অল যেটা আমি বোঝাচ্ছি এখানে যে x টেন্স টু 3 দ্বারা কি মিন করে, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নের নাম হচ্ছে টেন্স টু, আর এটার মিন করে হচ্ছে যে আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে যে x টেন্স টু 3, এটা মিন করে হচ্ছে x এর মান কখনোই 3 হবে না। x এর মান হবে যে 3-এর কাছাকাছি পৃথিবীর যত মান আছে সকল মান হওয়াই সম্ভব। তার মধ্যে আমি এখানে এই অনেকগুলো উদাহরণ রাখছি যে 3.00001 এভাবে চলতে চলতে, অর্থাৎ এখানে 3-এর খুব কাছাকাছি মান এটিও হতে পারে যে 2.999999, এটাও কিন্তু যে এই মানটাও কিন্তু 3-এর খুব কাছাকাছি একটি মান। তাহলে x টেন্স টু 3 দ্বারা মিন করে x এর মান কখনোই 3 হবে না, বাট x এর মান 3-এর কাছাকাছি যত মান আছে সকল মানের মধ্যে থেকে যে কোনো একটি মান হওয়া পসিবল। আচ্ছা, এরপরে এই টেন্সটা আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। হ্যাঁ, এরপরে ক্লাসকে শিখতে হলে যে জিনিসটা শিখতে হবে সেটি হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে একটু জানতে হবে। ভেরিয়েবল জিনিসটা কি দেখো, ভেরিয়েবল এর বাংলা নাম হচ্ছে চলক। এর বাংলা নাম কি? এর বাংলা নাম হচ্ছে চলক। এই ভেরিয়েবল বা এই চলক বলতে কি বোঝায় একটু দেখো। এই ভেরিয়েবল বা চলক দ্বারা বোঝায় এটি একটি মানে ভেরিয়েবল মানে হচ্ছে একটি পরিবর্তিত রাশি। ভেরিয়েবল বলতে পরিবর্তিত রাশি। ওকে, এই পরিবর্তিত রাশি জিনিসটা কি? মনে করো কোনো একটি প্রোডাক্টের দাম, আমাদের রেত্রগণাতে মনে করো এই মার্কারটার দাম মনে করো যে 5 টাকা। ঠিক আছে, এই মার্কারটার
দাম মনে করো যে কোনো একটি গ্রাম অঞ্চলে দোকানে রাখলে মনে করো যে 10 টাকা, তার মানে হচ্ছে এই মার্কারটার দাম কিন্তু ফিক্সড নয়, এক এক জায়গায় এক এক রকম মান আসতেছে। সো এই মার্কারটার দাম আমি ফিক্সড করতে পারতেছি না কত। যদি এই মার্কারটার দাম x = 5 হয়, আবার এই x = যদি 10 হয়, তাহলে দেখো তো এই x এর মান এক জায়গায় 5, আবার x এর মান আরেক জায়গায় কত 10, এরকম পরিবর্তিত কিন্তু রাশি একটা একটা মানে আনডিফাইন্ড মার্ক, অর্থাৎ একটা অনির্দিষ্ট একটি মান, অর্থাৎ ভেরিয়েবল মানে হচ্ছে একটি পরিবর্তিত রাশি যার মান কি মানে পরিবর্তিত হইতে পারে, হ্যাঁ, যার মানটা পরিবর্তন হইতে পারে, সেটি হচ্ছে ভেরিয়েবল বা চলক। এখন এই চলক সম্পর্কে আরেকটু বিস্তারিত তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। মনে করো আমি একটা ফাংশন লিখতেছি, মনে করো আমি একটি ফাংশন লিখতেছি যে y = f(x) equal x plus 2। ওকে, এখানে যে জিনিসটা জানার জন্য আমি লিখতেছি সেটি হচ্ছে এই y = f(x) equal x plus 2, তার মানে হচ্ছে y এর মান f(x), আবার y এর মান x plus 2। এগেইন x plus মানে f(x) ও x plus 2, তার মানে হচ্ছে এই y আর f(x) এবং f(x) এবং x plus 2 এরা পরস্পর তিনটাই সমান। কিন্তু এইখানে যে জিনিসটি জানা দরকার সেখানে হচ্ছে এই যে x, এই x কে বলা হবে স্বাধীন চলক, এই x কে বলা হবে স্বাধীন চলক, অর্থাৎ চলকটা হচ্ছে দুইটা প্রকার, অর্থাৎ চলক দুই প্রকার, একটি হচ্ছে স্বাধীন চলক এবং আরেকটি হচ্ছে অধীন চলক। অধীন চলক এবং স্বাধীন চলক কি সেটি একটু বোঝাচ্ছি। এখানে এই যে x, এই x কিন্তু স্বাধীন চলক, আবার এই y হচ্ছে অধীন চলক। কেন? দেখো যে আমি যদি এখানে এই x এর মান যদি আমি 3 ভাবি, তাহলে এই y এর মান কত হবে? এই y এর মান হবে, এই x এর মান যদি আমি এখানে 3 বসাই, তাহলে কত হবে? 3 + 2 হবে, y এর মান হবে 5। এই যে y এর মান হবে 5। এই x এর মান আমি এখানে 3 না বসে এখানে আমি 2 বসাতে পারি, 5 বসাতে পারি, 10 বসাতে পারি, এরকম x এর আমি ভিন্ন ভিন্ন মান বসাতে পারি। বাট এই x এর মানের উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে y এর মানটা কত। y এর মানটা কেবলমাত্র x এর উপরে ডিপেন্ড করবে, অর্থাৎ x এর মান তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, x এর মানের উপরে ডিপেন্ড করে তোমার y এর একটা মান আসবে। এজ এ রেজাল্ট x ইজ কল্ড ফ্রি ভেরিয়েবল, অর্থাৎ x হচ্ছে এখানে একটি স্বাধীন চলক। অনুরূপভাবে এখানে এই x হচ্ছে শুধুমাত্র স্বাধীন চলক, আর এখানে এই y হচ্ছে অধীন চলক। y হচ্ছে কি? y হচ্ছে অধীন চলক। বাট এখন এই f(x) এর মান হচ্ছে x plus 2, আবার এই y এর মান হচ্ছে x plus 2। আমি যদি এই f(x) = x plus 2 লিখি, তখন কিন্তু f(x) এই গোটাটা এই সবটা হয়ে যাবে তখন অধীন চলক। ক্লিয়ার করে বুঝো যে f(x) এর ভিতরে এই যে x আছে, এই x হচ্ছে আমার কি ফ্রি ভেরিয়েবল বা স্বাধীন চলক। বাট এই টোটালটাকে আমি বলতেছি অধীন চলক, এই টোটালটাকে আমি বলছি অধীন চলক, এই টোটালটাকে আমি বলছি অধীন চলক। কেন? যখন আমি f(x) = x plus 2 লিখব, তখন আমি এই x এর মান যদি 3 বসাই, তখন f(x) হবে 5, অর্থাৎ f(x) সেই ক্ষেত্রে অধীন চলক। শুধুমাত্র যদি আমি x এর কথা বলি, তখন এই x হচ্ছে স্বাধীন চলক, বাট এই f(x) এই টোটালটা হচ্ছে আমার অধীন চলক। অনুরূপভাবে এখানে x হচ্ছে স্বাধীন চলক, x এর মান যে কোনোটাই হইতে পারে, 3 হইতে পারে, x এর মান 5 হইতে পারে, 10 হইতে পারে, 15 হইতে পারে, 20 হইতে পারে। বাট এই টোটালটা কিন্তু একটি স্বাধীন চলক নয়, টোটালটা কিন্তু স্বাধীন চলক না, শুধু এখানে x টি হচ্ছে কি স্বাধীন চলক, আর এই গোটাটা হচ্ছে কি, এই গোটাটা হচ্ছে অধীন চলক।
অর্থাৎ এই এফ অফ এক্স ইকুয়াল টু যখন আমি এক্স প্লাস টু বলতেছি, সেই ক্ষেত্রে এই এক্স প্লাস টু সেটিও কিন্তু আমার অধীন চলক। কেন সেটি অধীন চলক একটু বুঝো। আমি একটু আগে লিখছি যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আবার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু। যদি এরা পরস্পর সমান হয়ে থাকে, এক্ষেত্রে ওয়াই কি বলছে আমি অধীন চলক। এরা যেহেতু সবাই সমান, একে অপরের সমান, ওয়াই যদি অধীন চলক হয়ে থাকে তাহলে এই সবটাও অধীন চলক, আবার এই সবটাও অধীন চলক। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারছি। এখন যে জিনিসটা আমি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আশা করছি তোমাদেরকে ভেরিয়েবল বা চলক সম্পর্কে কিছুটা ক্লিয়ার করতে। হ্যাঁ, এখন যেটা শিখবো সেটি হচ্ছে আমাদের কিছু এই ক্যালকুলাস জানার জন্য আরও কিছু জিনিস শেখার প্রয়োজন আছে। এখন তোমাদের সামনে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ক্যালকুলাসের জন্য, সেটি হচ্ছে অপারেটর সম্পর্কে একটু জানা। অপারেটর, ওকে, এই অপারেটর জিনিসটা কি? এই অপারেটর জিনিসটা কি? এই অপারেটরের একটা জিনিস বুঝো, যে এর কোনো নিজস্ব মান নেই। এর কোনো নিজস্ব মান নেই। এর কোনো নিজস্ব মান নেই। হ্যাঁ, এর কোনো নিজস্ব মান নেই, কিন্তু কি করতে পারে? অন্যের মানকে পরিবর্তন করতে পারে। কি করতে পারে? অপারেটর কি করতে পারে? অন্যের মানকে সে পরিবর্তন করতে পারে। ওকে, অপারেটরের নিজস্ব কোনো মান নেই, সে কিন্তু অন্যের কোনো মানকে চেঞ্জ করে দিতে পারে, এতটুকু পাওয়ার তার আছে। সেটি কেমন? তোমাদেরকে যদি বলি যে ভাই সাইন বলতে তুমি কি বুঝো? এই সাইন বলতে কিন্তু আমরা কিছুই বুঝি না। এই সাইনে কিন্তু নিজস্ব কোনো মান নেই, শুধুমাত্র সাইনে কিন্তু কোনো নিজস্ব মান নেই। কিন্তু এই সাইনের পাশে যদি আমি এই 30 ডিগ্রিটা লিখি, তখন এই সাইন অপারেটরটা এই 30 ডিগ্রি এর উপরে কাজ করছে। তখন এই 30 ডিগ্রির উপর যখন সাইন অপারেটরটা কাজ করছে, তখন তার একটা ভ্যালু আসছে কত? হাফ। তখন তার একটা ভ্যালু আসছে কত? হাফ। অথবা আমরা যদি এই 10 লিখি শুধু, তাহলে শুধুমাত্র এই 10-এর কোনো ভ্যালুয়েশন নেই, অর্থাৎ এর কোনো ভ্যালু নেই। কিন্তু এই 10 যদি এই 60 ডিগ্রি কোণের উপর কাজ করে, তখন তার মান আসবে √3। তাহলে এইখানে সাইন, টেন, ত্রিকোণমিতির যত অনুপাত আছে, 6টি অনুপাত, এই ত্রিকোণমিতির সবগুলো এক একটি অপারেটর। ওকে, এরপরে মনে করো যে 3 + 3 লিখলাম ইকুয়াল টু 6। এইখানে এই প্লাস চিহ্নটা কি করলো? 3 আর 3-এর উপর একটি কাজ করলো, অর্থাৎ এই 3 এবং 3কে একত্রে করলো। তাহলে এই প্লাস হচ্ছে আরেকটি অপারেটর, এরকমভাবে গুণ হচ্ছে আমার আরেকটি অপারেটর, মাইনাস হচ্ছে আমার আরেকটি অপারেটর। ওকে, এই অপারেটরদের কিন্তু কোনো নিজস্ব মান নেই, বাট এরা অন্যের উপর কাজ করে অন্যের মানকে চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো ছিল অপারেটর। এরকমভাবে আমাদের ক্যালকুলাসের জন্য কিছু অপারেটর আছে। সেই অপারেটরটি হচ্ছে, একটি অপারেটর আছে হচ্ছে এই যে এরকম একটি অপারেটর আছে, সেই অপারেটরের নাম হচ্ছে ডেল। এই অপারেটরটির নাম হচ্ছে ডেল। একে ইংলিশে এইভাবে লেখে, অথবা বাংলাতে লিখলে আমরা এরকমভাবে লিখি, ডেল। ঠিক আছে, এই অপারেটরটিকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এইটাও যা বুঝাবে, এটাও কিন্তু তাই বুঝাবে। এই ডেল এর কাজ কি? এই ডেল এর কাজ হচ্ছে এই ডেল করে কি? খুবই সূক্ষ্ম পরিবর্তনের জন্য সেই কাজ করে। এই ডেলও কিন্তু একটি অপারেটর, এর কোনো নিজস্ব মান নেই, বাট এ যে কাজটা করে সেটি হচ্ছে সে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের উপর সে কাজ করে। অর্থাৎ এর কোনো নিজস্ব মান নেই, কিন্তু এই যে কাজটা করে, দুইটা জিনিসের মধ্যে অতি অতি ক্ষুদ্র পরিবর্তন ঘটানোর জন্য সে হচ্ছে উস্তাদ। এখানে সে হচ্ছে খুব ক্ষুদ্র পরিবর্তনের জন্য কাজ করে থাকে। ওকে, তাহলে হচ্ছে খুবই ক্ষুদ্র পরিবর্তন নিয়ে কাজ করে।
পরিবর্তন নিয়ে কাজ করে। ওকে, কাজ করে। অর্থাৎ এই ডেল বা ডেল এই অপারেটরটা খুবই মানে সূক্ষ্ম পরিবর্তন নিয়ে কাজ, খুবই সূক্ষ্ম পরিবর্তন নিয়ে কাজ করে। সূক্ষ্ম পরিবর্তন নিয়ে কাজ করে। এটা কতটুকু পরিবর্তন নিয়ে কাজ করে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে অপারেটরটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, সূক্ষ্ম পরিবর্তন বলতে এখানে মানে কি বোঝায়, সে সূক্ষ্ম পরিবর্তন যে দেয় সেটি কিরকম। মনে করো যে ডেল এক্স এর মান দিলাম আমি যে 0.0000001, অর্থাৎ ডেল এক্স এর মান কিন্তু খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র। হ্যাঁ, একদম খুবই ছোট। ডেল এক্স এর মান অনেক ক্ষুদ্র। সে যে পরিবর্তনটা দেয়, সে যে মানে অন্যের মানকে যে পরিবর্তন করে, সে কিভাবে পরিবর্তন করে? সে 2 থেকে 3 বানিয়ে দেয়, অর্থাৎ 2 কে সে 3 বানিয়ে দেয়, নাকি 2 কে সে 4 বানিয়ে দেয়, এরকম না। সে যে কাজটা করে, এই ডেল অপারেটর যে কাজটা করে, সে হচ্ছে দুটো জিনিসের মধ্যে খুবই ক্ষুদ্র পরিবর্তন ঘটায়। ওকে, তাহলে সেটা কতটুকু ক্ষুদ্র? একবার এটা নিয়ে নাকি একটি মজার ঘটনা আছে যে নিউটন সাহেবকে নাকি একবার জিজ্ঞেস করা হয়েছিল যে ডেল এক্স বা ডেল অপারেটরটার মান যে আপনি বলতেছেন যে সে খুবই ক্ষুদ্র পরিবর্তন দেয়, সে কতটুকু ক্ষুদ্র পরিবর্তন দেয়? তখন সে একটা মজার আনসার দিয়েছিল যে তুমি যতটা কল্পনা করতে পারো, তুমি একটা জিনিসের যতটুকু ক্ষুদ্র চিন্তা করতে পারো, একটা জিনিসকে যতটুকু ক্ষুদ্র তুমি ভাবতে পারো, তার চেয়ে আরো অনেক ক্ষুদ্র। তখন ওরা আবার প্রশ্ন করলো যে ডেলের মান কি? তাহলে স্যার এরকম যে 0.000000001 এরকম, এতটুকু ক্ষুদ্র? তখন উনি বলছে নেভার, কখনোই না, আরো ক্ষুদ্র করো তুমি এটাকে। তখন তারা বললো যে স্যার এটা কি তাহলে এরকম 0.00000000001 এরকম? তখন বলছে নেভার, এটা কখনোই হওয়া সম্ভব না, তোমরা আরো ছোট করো এটাকে। তখন তারা আরো ক্ষুদ্র করতে লাগলো, 0. এরকম দিতে দিতে একদম 0 পর্যন্ত গেল, গিয়ে 1 দিল। ওকে, তখন বলছেন যে স্যার এখন কি হয়েছে? উনি বলতেছে নেভার, কখনোই না। অর্থাৎ উনি বলতেছে যে তোমরা যতটুকু কল্পনা করতে পারো, একটা জিনিসকে তুমি যতটুকু ক্ষুদ্র ভাবতে পারো, তার চেয়েও সে ক্ষুদ্র। তাহলে ইমাজিন করো যে এই ডেল অপারেটরটার যে মান বা ডেল অপারেটরটা যে সেই সূক্ষ্ম পরিবর্তন দেয়, সেই সূক্ষ্ম পরিবর্তনটা কীরকম। আমরা যতটুকুই কল্পনা করতে পারি না কেন, একটা জিনিসকে আমরা যতটুকুই ক্ষুদ্র ভাবতে পারি না কেন, এর চেয়ে সে আরও ক্ষুদ্র মানে পরিবর্তনটা দেয়। ভেরি ইন্টারেস্টিং আশা করছি বিষয়টা। হ্যাঁ, ওকে, তাহলে এই ডেল অপারেটরটা নিয়ে একটু আলোচনা করলাম। এরপরে হচ্ছে আরেকটি অপারেটর, সেই অপারেটরটা হচ্ছে এই ক্যালকুলাসের জন্য বিখ্যাত একটি অপারেটর। হ্যাঁ, এই অপারেটর সম্পর্কে কিন্তু একদম জানতেই হবে। সেই অপারেটরটির নাম কি? সেই অপারেটরটির নাম হচ্ছে আমাদের লিমিট অপারেটর। কি বলছি? সেই অপারেটরটির নাম হচ্ছে লিমিট অপারেটর। লিমিট অপারেটর, এটাকে ইংলিশে এভাবে লেখা হয় LIMIT, লিমিট, বা কখনো শুধুমাত্র LT এইভাবেও প্রকাশ করা হয়। যদি তুমি কখনো বাংলাতে দেখো এইভাবে লিমিট, তখন বলবো যে বুঝবা যে এটা একটি লিমিট অপারেটর, বা LIMIT লিমিট, এটাও একটি লিমিট অপারেটর। বা এটাকে সিম্পলিফাই করে, সহজ করে, শর্ট করে লেখার জন্য যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে LT। তাহলে LT লেখা থাকলেও তোমরা ধরে নেবা যে এটা একটি লিমিট অপারেটরের সম্পর্কে কথা বলছে। এখন এই লিমিট অপারেটর সম্পর্কে যদি আলোচনা করি, এখানে খুবই মজার ঘটনা আছে, যা একদম তোমরা এত দিন যাবত যা পড়ে আসছো, ওইখানে কিন্তু একটি ভুল বা তোমাদের অজানা একটি বিষয় কিন্তু থেকে গেছে। আশা করি সেটি এখন তোমাদেরকে ক্লিয়ার করতে পারবো। দেখো, তোমাকে আমি বললাম যে x² - 9 ডিভাইডেড বাই x - 3, এটি মনে করো যে তোমার কোনো কিছু একটি ধরো সাপোজ এটি হচ্ছে f(x) = হচ্ছে এত। ওকে, এখন তোমাকে বলছে যে ইভালুয়েট দ্য f(x) when x = 3। কি বলছি?
বলছি যখন x এর মান 3 হবে তখন f অফ x এর মান কত? তোমরা খেয়াল করো, f অফ 3 হবে এখানে, আমি যেহেতু x এর মান 3 বসাইলাম, হ্যাঁ, তাহলে x এর মান 3 বসালে এখানে f অফ 3, আর এখানে হবে 3 স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 3 মাইনাস 3। আফটার অল এখানে 9 মাইনাস 9, এখানে হবে কি 0, আর 9 9 থেকে কেটে গেলে তাহলে 0/0। জিনিসটা এরকম। তখন কি তোমরা কি করবে, 0 এবং 0 কেটে দিবে? নেভার, এটা কিন্তু করা যাবে না। 0/0 এটা কি তোমরা কেটে দিবে, এটা করা যাবে না। এটা কিন্তু আনডিফাইন্ড। এই 0/0 এরকম কোনো যদি ভ্যালু আসে, এটি হচ্ছে গণিতের ভাষায় সেটি হচ্ছে কি আনডিফাইন্ড। কি বলছে ভাইয়া সেটা? এটা কি বলছে আমরা? আনডিফাইন্ড। আনডিফাইন্ড অর্থাৎ অনির্ণয়। এরকম কোনো মান থাকলে সেটি মানে নির্ণয় করা যায় না, এটাকে বলা হয় আনডিফাইন্ড। আনডিফাইন্ড এবং অসংজ্ঞায়িত নিয়ে মানে আমরা আরেকদিন কথা বলবো, ঠিক আছে? তাহলে এরকম যদি তুমি এই x এর মান 3 বসাও, তাহলে এই f of x ফাংশনের আসলে কোনো মানই আসতেছে না। এটি বোঝাবে যে এটা হচ্ছে আনডিফাইন্ড, অর্থাৎ নির্ণয়যোগ্য নয়, অনির্ণয়। তাহলে এরকম করা যাবে না। এরপরে দেখো, এই লিমিট সম্পর্কে যে মূল আলোচনা সেখানে ফিরে যাচ্ছি। আমার ফাংশনটা মনে করো এটাই থাকলো, এবং এখন আমাকে বললো যে x এর মান 3 না, x এর মান 3 না। তাহলে x এর মান কত? তখন x এর মান কত? x এর মান আমি এই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে টেন্স টু যে চিহ্নটা, যে সিম্বলটা, ওই টেন্স টু নিয়ে অনেক আলোচনা করছিলাম। এখানে আমি x এর মান এক্স্যাক্টলি 3 না দিয়ে আমি বললাম যে x টেন্স টু 3। এখন এটা দ্বারা কি বোঝাইলো? যে x এর মান কখনোই 3 হবে না। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 3 এর কাছাকাছি পৃথিবীতে যত মান হইতে পারে তার মধ্যে থেকে যে কোনো একটি মান হবে x এর মান, কিন্তু x এর মান কখনোই 3 হবে না। x tends to 3, it means that x not equal to 3, x এর মান কিন্তু 3 হবে না। x tends to 3, এটা দ্বারা বোঝাবে x এর মান কখনোই এক্স্যাক্টলি 3 হবে না, x এর মান হবে 3 এর কাছাকাছি যত মান আছে সেই মানটি। অর্থাৎ তখন x এর মান হইতে পারে আমার এরকম যে 2.999, অথবা x এর মান হইতে পারে আমার 3.0001, এরকম কোনো কিছু একটি মান, কিন্তু এক্স্যাক্টলি x এর মান 3 হবে না। এই ক্ষেত্রে যদি আমরা x এর মান যদি এখানে বসাই, দেখো কি হবে তখন। এখানে আমি এই x স্কোয়ারকে যদি আমি ভাঙাই, তাহলে x স্কোয়ার মাইনাস এই 9 কে লিখলাম 3 স্কোয়ার, আর নিচে দিলাম হচ্ছে আমার x মাইনাস 3। তখন এই x প্লাস 3 আর হবে কি x মাইনাস 3, আর নিচে হচ্ছে আমার x মাইনাস 3। তখন তোমরা ঘেস করে এটা কেটে দেবে নাকি? কিন্তু এখানে একটা অনেক বড় কিন্তু আছে। সেই কিন্তুটা কি? যদি তুমি কোনো কিছু উপরে এবং নিচে এভাবে ঘেস করে কেটে দিতে চাও, তখন তোমার একটি কথা মনে রাখতে হবে। সেই কথাটা যদি তোমার মনে না থাকে, বা সেই কথাটা যদি এখানে অ্যাপ্লিকেবল না থাকে, তখন তুমি কখনো এইভাবে উপর নিচে ঘেস করে কেটে দিতে পারবে না। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে, তুমি যদি উপরে এবং নিচে এভাবে ঘেস করে কেটে দিতে চাও, তখন তুমি কখনোই x এর মান 3 এটা বসাতে পারবে না। অর্থাৎ তুমি x এর মান কখনোই, তুমি যদি 3 বসায় দাও, কখনো x এর মান যদি তুমি 3 বসাও, তাহলে তখন জিনিসটা কি হয়ে যাবে? ওই আগের মতো। দেখো এখানে x এর মান যদি তুমি 3 বসাও, তাহলে কত হবে? মানে 9, এখানে হচ্ছে 9, তাহলে 0, আর এখানে যদি 3 বসাও তাহলে কত হবে? 3 - 3 মানে 0। অর্থাৎ ওই যে আগেরটার মতো 0/0 এরকম আনডিফাইন্ড আকারে চলে আসবে, ঠিক আছে? তখন তুমি এরকম ভাবে x - 3 এবং x - 3 ঘেস করে কেটে দিতে পারবে না। কি বলছি কথাটা? আশা করছি বুঝতে পারছো, হ্যাঁ? কিন্তু তুমি একমাত্র তখনই কাটতে পারবে, তুমি একমাত্র x - 3 এবং x - 3 তুমি তখনই কাটতে পারবে যখন তোমার বলা থাকবে কোথাও যে x এর মান কখনোই 3, অর্থাৎ এখানে এই f of x এর মান হচ্ছে x plus 3। যদি এখন x এর মান আমি এই 3 এর কাছাকাছি কোনো একটি মান বসাই, এখন কাছাকাছি বলতে খুব কাছাকাছি, অতি নিকটবর্তী,
টেন্স টু জিনিসটা হচ্ছে খুব নিকটতর, অর্থাৎ এই টেন্স টু দ্বারা বোঝায় কি নিকটতর মান, নিকটতর সকল মান, সকল মান। এই টেন্স টু দ্বারা বোঝায় কি যে নিকটতর সকল মান, নিকটতর বলতে অতি নিকটতর, যতটুকু কাছাকাছি সম্ভব এরকম। 3-এর খুব কাছাকাছি, তাহলে এরকম একটা মান কত হওয়া সম্ভব এখানে? তুমি মনে করো এখানে 3-এর x এর মান হওয়া সম্ভব হচ্ছে 2.99999, হ্যাঁ এরকম। আর x এর মান এরকম হতে পারে 3.000000000 এরকম। তাহলে x এর মান কিন্তু এখানে 3-এর একদম খুব কাছাকাছি এরকম একটি মান হওয়া সম্ভব, বাট 3 হওয়া যাবে না। এই শর্তে x এর মান যদি তুমি এখানে 2.99999 অথবা 3.000, আচ্ছা তাহলে এই f অফ x এর মান কত? এই x প্লাস 3। এখন এই x এর মান কত হবে? x এর মান হবে x টেন্স টু 3। এই কথা অর্থ হচ্ছে যে x এর মান 3-এর অতি নিকটতর কোনো কিছু মান, হ্যাঁ। যেমন এই টেন্স টু, এই চিহ্নটা দ্বারা মিন করে যেটা, সেটা হচ্ছে যে নিকটতর সকল মান। এখন নিকটতর বলতে একদম খুব মানে কাছাকাছি। তাহলে এখানে যে 3-এর খুব কাছাকাছি এরকম একটা মান কত হলো? এরকম একটা মান, এই x এর মান আমি মনে করি যে 2.99999 এরকম, হ্যাঁ। অথবা এই x এর মান 3.0000000 এরকম কোনো কিছু একটা মান। অর্থাৎ এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 3 না, এক্সাক্ট 3 না, অ্যাপ্রক্সিমেটলি 3, অর্থাৎ প্রায় 3-এর মতো, হ্যাঁ, বা প্রায় 3 কিন্তু এক্সাক্ট 3 না। তাহলে এরকম একটা মান যদি আমি এই x এর স্থলে বসাই, এই x এর স্থলে যদি আমি এরকম একটা মান বসাই যে x এর স্থলে 2.999999, অথবা x এর স্থলে যদি আমি এই 3.00000 বসাই, তাহলে আফটার অল এই x প্লাস 3 এর মান কত আসছে? এখানে এই x প্লাস 3 এর আফটার অল মান কিন্তু আসতেছে 6, কিন্তু এই 6টা এক্সাক্ট 6 না, অর্থাৎ এই 6টা কিন্তু একদম পারফেক্ট 6 না। এটা হচ্ছে আমার সীমাস্থ মান, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার লিমিটিং ভ্যালু। এই যে f অফ x সমান সমান যে এই যে ফাংশনটা, এই ফাংশনটার যে মান আসছে 6, এই 6 কিন্তু আমার এখানে এক্স্যাক্টলি 6 না, এই 6 হচ্ছে এই ফাংশনের, হ্যাঁ, লিমিটিং ভ্যালু, অর্থাৎ সীমাস্থ মান। কারণ এটা হচ্ছে আমার কি? এই সীমাস্থ মান, সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু, VALUE, এটা হচ্ছে আমার লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। কারণ আমি এখানে একটা এই x এর একটা মান দিয়ে দিছি এরকম ভাবে যে একটা সীমানা দিয়ে দিছি যে x এর মান কিন্তু এরকম এক্সাক্ট 3 না, কিন্তু 3-এর খুব কাছাকাছি একটা মান হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। এজ এ রেজাল্ট এই ফাংশনের মান আসছে আমার কত? 6, এবং 6 হচ্ছে এখানে এই ফাংশনের সীমাস্থ মান। আশা করছি তোমরা সেটাও বুঝতে পারছো, হ্যাঁ। ওকে, এরপরে এই লিমিট যে অপারেটর, এই লিমিট অপারেটরের এখন আরেকটু আলোচনা যাচ্ছে। এই লিমিট অপারেটরটা নিয়ে কিন্তু অনেক আলোচনা আছে। এই লিমিট আলোচনার শেষের ফলে আমরা মূলত ক্যালকুলাসের যে অন্তরীকরণ, এই অন্তরীকরণের মূল আলোচনায় ফিরে যাব, হ্যাঁ। এইগুলো যে এতক্ষণ আলোচনা করলাম, এইগুলো কিন্তু ছিল যে অন্তরীকরণ, এই অন্তরীকরণের বেসিক আলোচনা, হ্যাঁ। যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো ছিল কি? যে ডিফারেন্সিয়েশনের বেসিক, ডিফারেন্সিয়েশন এর বেসিক, ওকে। এগুলো ছিল কিন্তু ডিফারেন্সিয়েশনের বেসিক। এখন ওকে, তাহলে এই ডিফারেন্সিয়েশনের বেসিক ছিল এতক্ষণ যে আলোচনাগুলো। এখন ডিফারেন্সিয়েশনের যে আরেকটু আলোচনা সেটি করতে হবে। সেটি হচ্ছে, এটা আমি একটু মুছে রাখি। এখন আমি আরেকটি ফাংশন নিব, একদম অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের মূল আলোচনায় যাচ্ছে এখন। আর একটি কথা মনে রাখবে যে অন্তরীকরণ এবং যুগজীকরণ এই দুইটি পার্ট কিন্তু একটি অপরটির অপোজিট। অর্থাৎ অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন
তুমি যাই বলো, ডিফারেন্সিয়েশন বলো, অন্তরীকরণ বলো, ব্যবকলন বলো, তিনটা নামই ডাকা যায় তাকে, ওনার অনেকগুলোর নাম। এই তিনটা নামের মধ্য থেকে যে কোনো একটা নাম যদি তুমি শুনো তাহলে বুঝবা যে এটা ডিফারেন্সিয়েশনের কথা বলতেছে, অর্থাৎ অন্তরীকরণের কথা বলতেছে বা ব্যবকলন সম্পর্কে বলতেছে। একটি কথা মনে রাখা খুবই জরুরি, এই অন্তরীকরণ বা এই ডিফারেন্সিয়েশন এর অপোজিট হচ্ছে কি ইন্টিগ্রেশন। কেউ যদি ডিফারেন্সিয়েশনটা ভালো করে বুঝে তাহলে এটাকে উল্টাই দিলে আমরা ইন্টিগ্রেশন পাবো। তাই আমি তোমাদেরকে এই ডিফারেন্সিয়েশনটাই ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। ডিফারেন্সিয়েশনটা বুঝলেই তখন এটার বিপরীত যেহেতু এটা ইন্টিগ্রেশনটা, তাহলে ইন্টিগ্রেশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা জিনিস তো অন্তত ভালো করে ক্লিয়ার করতে হবে। সো ডিফারেন্সিয়েশনটা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এখন আরেকটি অপারেটর, আর অপারেটর না, এখন আমি একটি ফাংশন লিখতেছি যে y ইকুয়াল f of x ইকুয়াল x স্কোয়ার। সাপোজ আমি একটি ফাংশন লিখলাম যে y ইকুয়াল টু f of x ইকুয়াল টু x স্কোয়ার। এখন আমি আগে তোমাদেরকে বলছিলাম যে এই ডেল অপারেটরটি দ্বারা কি বোঝায়, যে অতি ক্ষুদ্র পরিবর্তন বোঝায়, অতি ক্ষুদ্র পরিবর্তন বোঝায়। এখন এই ডেল এক্স দ্বারা কি বোঝায়, যে অতি ক্ষুদ্র পরিবর্তন বোঝায়। তাহলে এই এক্স এর ক্ষুদ্র পরিবর্তন আমি নিব। ক্ষুদ্র পরিবর্তন আসলে কিরকম দেখো, যে একটি সাগরে যদি তুমি 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি রাখো, এই 1 গ্লাস পানি যদি তুমি অ্যাড করো, একটা সাগরে যদি তুমি 1 গ্লাস পানি অ্যাড করো, তাহলে কি কখনোই ওই সাগরের মানে পানির তল এর মানে কম বেশি হয়ে যাবে? অর্থাৎ 1 গ্লাস পানি সাগরে ঢেলে দিলে ওই সাগরের যে পানির পৃষ্ঠতল সেটি কি বৃদ্ধি পেয়ে যাবে? অথবা যদি 1 গ্লাস পানি আমি উঠাই নেই তাহলে সাগরের পানির যে পৃষ্ঠতল সেটা কি খুব নিচে চলে যাবে? কখনোই কিন্তু না। তাহলে এই ডাইরেক্টটা হচ্ছে এরকম একটা জিনিস, যে এটা হচ্ছে অতি ক্ষুদ্র, এর মানটা হচ্ছে অতি ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। আমি এটা নিয়ে অনেক আলোচনা করছি। হ্যাঁ, তাহলে আমি এই এক্স এর সাথে খুবই একটি ক্ষুদ্র মান যোগ করলাম। তাহলে খুবই ক্ষুদ্র একটি মান মনে করো যে আমি এখানে এক্স এর সাথে এই ডেল এক্স যোগ করলাম, এই এক্স এর স্থলে ডেল এক্স যোগ করলাম। ওকে, তাহলে এটা আমার হয়ে গেল কি, যে এটা আমার হয়ে গেল যে এক্স প্লাস ডেল এক্স তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমার এই এক্স এফ অফ এক্স, অর্থাৎ এই এক্স স্কোয়ার, এটা ছিল হচ্ছে আমার এই ওয়াই এর মান। আর এখন যেহেতু এখানে আমি আরো অল্প পরিমাণ এক্স যোগ করছি, অর্থাৎ এই ডেল এক্স অ্যাড করছি এখানে, তাহলে এর মানটা কিন্তু অল্প চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই পরিবর্তিত ওয়াই এর এই পরিবর্তিত মান সেটা হবে, মনে করি যে আমি ওয়াই প্রাইম, ওয়াই এর পরিবর্তিত মান সেটা মনে করি আমি ওয়াই প্রাইম। ওকে, তাহলে যদি কেউ বলে যে ভাইয়া তাহলে এই ওয়াই এর পরিবর্তনটা কত হইলো, এই ওয়াই এর পরিবর্তনটা কত, তাহলে এই ওয়াই এর পরিবর্তন হবে খুবই ক্ষুদ্র পরিবর্তন, ডেল ওয়াই ইকুয়াল টু শেষ মান এবং বিয়োগ আদি মান। তাহলে শেষ মান কত, শেষ মান হচ্ছে এক্স প্লাস এই ডেল এক্স তার হোল স্কোয়ার, এবং আদি মান কত, আদি মান হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এই আমরা পরিবর্তনটা বের করলাম। কার? এই ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন বোঝাবে এই ডেল ওয়াই। এই ডেল ওয়াই দ্বারা কি বোঝাবে? এই ডেল ওয়াই দ্বারা বোঝাবে ওয়াই এর অতি ক্ষুদ্র পরিবর্তন, অতি ক্ষুদ্র পরিবর্তন। ডেল ওয়াই দ্বারা কি বোঝাবে? ওয়াই এর অতি ক্ষুদ্র পরিবর্তন বোঝাবে। এই ডেল ওয়াই দ্বারা এই যে ওয়াই ফাংশনটি, এই ওয়াই ফাংশনের অতি ক্ষুদ্র পরিবর্তন বুঝাবে। ওকে, তাহলে অনুরূপভাবে আমরা কিন্তু এই ডেল এক্স এর মানও বের করতে পারি। তাহলে ডেল এক্স এর মান কত হবে? এই ডেল এক্স এর মান হবে, এই এক্স এর আগে মান ছিল কত, এক্স, এবং আমরা যদি এখানে যোগ করি আরো এক্স পরিমাণ, তাহলে এক্স প্লাস ডেল এক্স মাইনাস হচ্ছে এই এক্স এর আদি মান ছিল এক্স। এই যে দেখো এখানে কি বলছে, যে আমরা যদি এই ফাংশনের সাথে, অর্থাৎ এইখানে এক্স এর সাথে যদি আমি অতি ক্ষুদ্র একটি মান যোগ করি ডেল এক্স, তখন এর মান হবে কি এক্স প্লাস ডেল এক্স। এটা হচ্ছে পরিবর্তিত মান,
তখন আফটার অল এই ডেল এক্সটা চেঞ্জ হয়ে মানে হবে কি শেষ মান বিয়োগ আদি মান। এই শেষ মান হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, আর আদি মান হচ্ছে এই আদি মান হচ্ছে এক্স। ওকে, তাহলে এখানে যদি আমরা এই এক্স এক্স কাটি তাহলে এখানে মানে থাকবে হচ্ছে ডেল এক্স। ঠিক আছে, এখন আমরা এই ডেল ওয়াই বাই ডেল এক্স যদি লিখি তাহলে কত হবে? তাহলে যেটি হবে সেটি হচ্ছে, আচ্ছা আমি এই লাইনটা এখানে না লিখে ওই পাশে লিখি। এখন এই যে দেখো ডেল এক্স বাই ডেল ওয়াই, এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝাবে যে সরি আমি এটা উপরে হবে এই ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা দ্বারা বোঝাবে যে এই এক্সের ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তনের হার বোঝাবে। এটা হচ্ছে ওয়াই এর পরিবর্তন, খুব ক্ষুদ্র পরিবর্তন, আর এটা হচ্ছে এক্স এর খুব ক্ষুদ্র পরিবর্তন। অর্থাৎ এই যে আমার এখানে স্বাধীন চলক, এই স্বাধীন চলক এক্স এর পরিবর্তন করছে অতি ক্ষুদ্র, তাহলে এই অধীন চলক ওয়াই এরও পরিবর্তন হবে অতি ক্ষুদ্র। এই দুটা অনুপাত হবে কি? এই দুটা অনুপাতে হবে যে এক্স চলকের অতি ক্ষুদ্র পরিবর্তন করলাম তাহলে ওয়াই চলকের অতি ক্ষুদ্র পরিবর্তন হবে। তাহলে এই দুইটার ভাগ আকারে এভাবে লিখলে বোঝা যে এই দুইটা হচ্ছে পরিবর্তনের হার বোঝাবে। এক্স চলকের জন্য এক্স চলকের অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই চলকের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের হারটা কতটুকু? পরিবর্তনের হার হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এটার ভ্যালুটা কত আসে দেখি। এই ডেল ওয়াই এর মান কত হবে? এই ডেল ওয়াই এর মান আমি এখানে বের করে রাখছি এক্স প্লাস ডেল এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এক্স প্লাস ডেল এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই ডেল এক্স এর মান কত বের করে রাখছি? ডেল এক্স এর মান বের করে রাখছি হচ্ছে ডেল এক্স, সরি ডেল এক্স এর মান কত? হ্যাঁ, ডেল এক্স এর মান হচ্ছে ডেল এক্স, তাহলে ডেল এই এক্স। এখন দেখো এই উপরে এটা এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র অনুযায়ী যদি আমি ভাঙি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই প্লাস মাইনাস এক্স স্কোয়ার কাটা, আর নিচে থাকতেছে হচ্ছে ডেল এক্স, ডেল এক্স। এখন উপরে থাকতেছে হচ্ছে 2x ডেল এক্স প্লাস ডেল এক্স হোল স্কোয়ার দুইটা, আর নিচে আছে হচ্ছে ডেল এক্স। আমি যদি এখানে ডেল এক্স আছে একটা আর এখানে ডেল এক্স আছে দুইটা, আমি যদি একটা ডেল এক্স কমন নিয়ে যাই তাহলে এখানে থাকবে হচ্ছে 2x আর এখানে থাকবে হচ্ছে ডেল এক্স, আর নিচে আছে হচ্ছে ডেল এক্স। ওকে, এখন আগের মতো করে তোমরা ওই যে উপরে ডেল এক্স আছে নিচেও ডেল এক্স আছে, তাহলে ডেল এক্স কি করবে? ঘেস করে কেটে দেবে, তাই না? কিন্তু কখনোই এটা করা যাবে না যদি না তোমার এই ডেল এক্স এর সম্পর্কে যদি কিছু বলা না থাকে। কেমন বলা থাকবে? এই ডেল এক্স এর মান, এই ডেল এক্স এর মান কত এটি উল্লেখ থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে দেখো যে মূল আলোচনাটা ছিল সেটা হচ্ছে, আমি এটা এখানে মুছে রাখতেছি, এখানে আমি মুছে রাখতেছি যে এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে মানে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন, অর্থাৎ এক্স এর অতি ক্ষুদ্র, এক্স হচ্ছে আমার এখানে কিন্তু স্বাধীন চলক, এই যে এক্স ছিল কি আমার স্বাধীন চলক, তাহলে এই স্বাধীন চলক এক্স, এই এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য অধীন চলক ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন, এবং ডেল ওয়াই বাই ডেল এক্স দ্বারা বোঝায় যেটা সেটা হচ্ছে আমার এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য হ্যাঁ ওয়াই এর অতি ক্ষুদ্র পরিবর্তনের হার। এখন আমরা জানি যে এক্স চলকের যে অতি ক্ষুদ্র পরিবর্তন ডেল এক্স দ্বারা বোঝাবে হচ্ছে এক্স চলকের অতি ক্ষুদ্র পরিবর্তন। তাহলে এই পরিবর্তনটা কতটুকু? অতি ক্ষুদ্র, তাহলে এটা কতটুকু? অতি ক্ষুদ্র বলতে দেখো আমরা কিন্তু লিখতে পারি যে ডেল এক্স এর মান অতি ক্ষুদ্র বলছে না, ডেল এক্স এর মান আমি এরকম ধরতে পারি যে 0.0000000001। আমি একটু আগে ডেল এক্স এর সম্পর্কে অনেক আলোচনা করছি। তাহলে
এই ডেল এক্সটা যেহেতু অতি ক্ষুদ্র, তাহলে এটা কিন্তু অতি ক্ষুদ্র একটা মান। তাহলে আমি এরকমভাবে না লিখে ডেল এক্সকে আমি সরাসরি 0 ধরে নিই। যদি আমি 0 ধরি তাহলে কিন্তু কি হয়ে গেল যে ডেল এক্স এর মানটা অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, প্রায় 0। তাহলে আমি যদি এখানে একটি এই যে আগে লিমিট অপারেটর সম্পর্কে তোমাদেরকে আলোচনা করলাম, সেই লিমিট অপারেটরটা যদি আমি এখানে বসাই, যে LIMIT লিমিট, আর এই ডেল এক্সটা যে অতি ক্ষুদ্র, অর্থাৎ এইটা কতটুকু ক্ষুদ্র, এই ডেল এক্স এর আমি এখন লিমিট বসাই দেব। এই ডেল এক্স টেন্ডস টু 0 যদি আমি বসাই, অর্থাৎ এই ডেল এক্সটা হচ্ছে যে ডেল এক্স এর পরিবর্তন, মানে এক্স এর যে ক্ষুদ্র পরিবর্তন, এই ক্ষুদ্র পরিবর্তনটা কত, 0। এটা দ্বারা বোঝায় এক্স এর মান এক্স্যাক্টলি 0 না, বাট 0-র খুব কাছাকাছি। ডেল এক্স এর মান যদি এক্স্যাক্টলি 0 হয়ে যায়, তাহলে দেখো এই এখানে তুমি 0 বসাইলে, ডেল এক্স এর মান 0 বসাইলে 0 ইন্টু এটা, উপরে সবটা 0, আবার ডেল এক্স এর মান এখানে 0 বসাইলে নিচেও একটা 0, তাহলে উপরে একটা 0 চলে আসবে, নিচেও একটা 0 চলে আসবে। তাহলে কি 0/0 পরে কি কেটে দিবে? নো, এটা কিন্তু করা যাবে না। 0/0 এটা কিন্তু আনডিফাইন্ড, 0/0 আকারে আনা যাবে না। তাহলে এই ডেল এক্স আর এই ডেল এক্স কে তুমি এখন কাটতে পারবে, বিকজ তোমার এই ডেল এক্স এর মান বলা আছে কত, ডেল এক্স এর মান দেখো বলা আছে যে ডেল এক্স টেন্ডস টু 0, অর্থাৎ ডেল এক্স কিন্তু ডেল এক্স এর মান কিন্তু 0 না, 0-র খুব কাছাকাছি। তাহলে 0-র খুব কাছাকাছি মান একটা মনে করো যে এই মানটা উপরেও আছে এখানে, আর এই মানটা সেম, এই মানটা মনে করো যে নিচেও আছে, ঠিক আছে? তখন কিন্তু এই মানটার সাথে তুমি এই মানটা গুণ করলে 0 হবে না, কিছু একটা মান আসবে। সো এই ক্ষেত্রে তুমি এখন ডেল এক্স এবং ডেল এক্স কাটতে পারবে, কারণ ডেল এক্স এর মান 0 না। এটা এক জায়গায় বলা আছে, সেই জায়গাটা কোথায়, এই জায়গাটা বলা আছে এখানে যে ডেল এক্স টেন্ডস টু 0, অর্থাৎ ডেল এক্স এর মানটা 0 নয়, বাট 0-র খুব কাছাকাছি একটা মান। সো এখন তুমি এই ডেল এক্স এবং এই ডেল এক্স কাটতে পারবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এই কথাটা কিন্তু খুবই ক্লিয়ার ভাবে মনে রাখার চেষ্টা করবে যে আমরা লব এবং হরের কোনো কিছু যদি এক জাতীয় জিনিস থাকে এবং সেটা যদি আমরা ঘেঁচ ঘেঁচ করে কেটে দিতে চাই, তখন সেখানে অবশ্যই আমাদের একটা জিনিস আগে ফলো করতে হবে। সেই জিনিসটা হচ্ছে এই যাকে আমি কাটতেছি ওরা আসলে কিরকম, এদের মান আসলে কিরকম, এদের মান আসলে কিরকম। এখানে বলা আছে যে এক্স টেন্ডস টু 0, অর্থাৎ এক্স এর মান 0 নয়, 0-র খুব কাছাকাছি, যার কারণে আমি এখন কাটতে পারবো। আর যদি 0 হইতো, এক্স্যাক্টলি ডেল এক্স ইকুয়াল টু 0 হইতো, তাহলে কিন্তু এখানে 0 ইন্টু এই সামথিং, অর্থাৎ যে এটা, তাহলে উপরে একটা 0 চলে আসতো, গুণ করলে আবার নিচেও একটা 0 চলে আসতো, কারণ 0/0 এই আকার চলে আসতো, যেটা আনডিফাইন্ড, এরকম আকার চলে আসতো। কিন্তু এখন কিন্তু এরকম আকারে আসবে না, কারণ ডেল এক্স এর মান 0 নাই, ডেল এক্স এর মান হচ্ছে কি 0-র খুব কাছাকাছি। ওকে, আশা করছি বোঝাতে পারছি। হ্যাঁ, এখন এই যে লিমিট অপারেটরটা, এই লিমিট অপারেটরটার যে ফাংশন বা যে লিমিট অপারেটর যে কাজ, সেটা আশা করি তোমরা এখন অনেকাংশেই বুঝে গেছো। দেখো এখন আমি কি করব, এখন আমার ফাইনালি থাকতেছে হচ্ছে কি 2x প্লাস ডেল এক্স। ওকে, এটা থাকতেছে। এখন একটা জিনিস চিন্তা করো, একটু আগে বলছিলাম যে একটি সাগরে যদি তুমি 1 গ্লাস পানি ঢেলে দাও, অথবা একটা সাগর থেকে যদি তুমি 1 গ্লাস পানি উঠায় নাও, তাহলে সাগরের পানির পৃষ্ঠতলে কিন্তু কোনো চেঞ্জ আসে না। এখন এখানে দেখো ডেল এক্স এর মান কিরকম, যে টেন্ডস টু 0, অর্থাৎ 0-র কাছাকাছি, একদম 0-র কাছাকাছি, অর্থাৎ এই মানটা ডেল এক্স এর মানটা কিন্তু অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। হ্যাঁ, তাহলে এই ডেল এক্স এর মান যদি অতি ক্ষুদ্র হয়, ডেল এক্স এর মান যদি অতি ক্ষুদ্র হয়, এই যে বলছিলাম যে সাগরে যদি তুমি 1 গ্লাস পানি ঢালো প্লাস 1 গ্লাস পানি, তাহলে সাগরে যেমন কোনো পানির পৃষ্ঠতলে চেঞ্জ হয় না, বা 1 গ্লাস পানি উঠায় নিলেও তেমন কিছু চেঞ্জ হয় না। সো এই 2x কে যদি তুমি সাগর মনে করো, আর এটাকে যদি তুমি 1 গ্লাস পানি বিবেচনা করো, তাহলে এই 2x এর সাথে অতি ক্ষুদ্র একটি মান যোগ করলে এই 2x এর মান আসলে, মানে এই ফাইনালি সবটার মান আসলে কোনো চেঞ্জ আসে না। এজ এ রেজাল্ট এই 2x প্লাস ডেল এক্স, এটাকে আমি লিখতে পারি কি 2x। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা দেখো লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝায়? এই জিনিসটা দ্বারা আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার যে ফাংশনটা ছিল প্রথমে, এই যে ফাংশনটা ছিল, সব মুছে দিলাম, শুধু এই ফাংশনটা রাখলাম। আমার এই ফাংশনের সম্পর্কে বলতেছে এই জিনিসটা দ্বারা
আমার এই ফাংশনের কোনো কিছু একটিকে মিন করতেছে, কি জিনিসটাকে মিন করতেছে সেই জিনিসটি হচ্ছে এই লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটি দ্বারা বোঝাচ্ছে আমার এই যে এখানে ফাংশনটা ছিল, এই ফাংশনে এক্স এর এই যে স্বাধীন চলক এক্স, এই এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমার অধীন চলক ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন হয়েছে এবং সেই ক্ষুদ্র পরিবর্তনের হার বোঝাবে, এটা ক্ষুদ্র পরিবর্তনের হার বোঝাবে। তাহলে এটা দ্বারা বোঝাবে হচ্ছে কি, এই জিনিসটা দ্বারা আমার কি বোঝাবে, এই জিনিসটা দ্বারা বোঝাবে যে এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য অধীন চলক ওয়াই এর পরিবর্তনের হার, ওয়াই এর পরিবর্তনের হার এটি বোঝাবে। হ্যাঁ, এখন এই জিনিসটা মোটামুটি অনেক বড়, এই জিনিসটাকে শর্ট করে লেখার জন্য বা এই জিনিসটাকে একটু সুন্দর করে লেখার জন্য আমরা লিখতে পারি যে এইটি যে কথা সরি এটা একটু মুছে রাখি সুন্দরভাবে বোঝানোর জন্য। এটি দ্বারা বোঝায় যে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটি যে কথা ডি ডি এক্স অফ ওয়াই এটি একই কথা, অর্থাৎ লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটি যে কথা ডি ডি এক্স অফ ওয়াই এটি দ্বারা একই জিনিস মিন করে। তাহলে এটিকে এটিকে অনেক সময় আমরা এইভাবেও বিভিন্ন বইয়ে এইভাবেও লিখতে দেখি যে ডি ওয়াই বাই ডি এক্স। তোমরা কিন্তু কখনোই এই উপরেরটাকে লব এবং নিচেরটাকে হর এইরকম বিবেচনা করবে না, এটা কিন্তু লব বাই হর এরকম ভাবা কোনো চান্স নাই। এখানে এই জিনিসটিকে যেভাবে পড়তে হবে ডি ডি এক্স অফ ওয়াই, কীভাবে পড়বে ডি ডি এক্স অফ ওয়াই, যে ডি ডি এক্স অফ ওয়াই, অর্থাৎ এই যে জিনিসটা আছে এটাকে আমি একটু এখানে লিখতেছি আবার, এই যে জিনিসটা আছে এই জিনিসটার মধ্যে থেকে এই যে জিনিসটি এই যে ডিডি এক্স এই জিনিসটি এটিকে বলছি আমরা যে অন্তরীকরণ অপারেটর। এটা কিন্তু এই যে ডিডি এক্স এটি একটি অপারেটর, এটাকে তুমি লব বাই হর এইভাবে ভাবার কোনো চান্স নাই। এই ডিডি এক্স এই জিনিসটা হচ্ছে একটা অপারেটর, এ যখন অন্য একটা ফাংশনের উপর ক্রিয়া করে তখন ওই ফাংশনের একটা ভ্যালু ক্রিয়েট করে সে। অর্থাৎ দেখো আমার মূল ফাংশনটা ছিল এটা যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, এটিকে আমরা এইভাবে সমাধান করার পর মান আসলো কত দেখতে পাইলাম যে 2x, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটিকে এইভাবে সমাধান করার পর এর ভ্যালু আসলো কত 2x। অর্থাৎ এটা দ্বারা মিন করে এই যে জিনিসটা হচ্ছে আসলে ডিডি এক্স অফ ওয়াই, এখানে ডি বাই ডিএক্স এটা হচ্ছে একটা অপারেটর। এই অপারেটরটা এই 2x স্কোয়ার এই y ইকুয়াল টু এক্স স্কোয়ার এই স্বাধীন চলক বা এই যে ফাংশন y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফাংশনের যে স্বাধীন চলক x, এই x এর উপরে ডিডি এক্স এই অপারেটরটা ক্রিয়া করার ফলে এই স্বাধীন চলক x বা এই ফাংশনের একটা ভ্যালু সে বের করে দিয়েছে, সেটা হচ্ছে 2x। আফটার অল যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে এই ডিডি এক্স এটি একটি অপারেটর, এটি একটি অন্তরক অপারেটর বা এটি একটি ডিফারেনশিয়াল অপারেটর, এটি একটি অন্তরীকরণ অপারেটর
বা অন্তরজ অপারেটর বা ডিফারেনশিয়াল অপারেটর। ডিফারেনশিয়াল অপারেটর, এটি একটি অপারেটর। ঠিক আছে, এই ডিফারেনশিয়াল অপারেটর দ্বারা আমরা কোনো ফাংশনের ভ্যালু বের করতে পারি। তাহলে এখন আমরা যে জিনিসটি বুঝতে পারলাম সেই জিনিসটি হচ্ছে এফ অফ মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফাংশনের মান আমরা বের করলাম কার সাহায্যে? অন্তরীকরণের সাহায্যে। অর্থাৎ এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এই মানটা, এর মানটা এই ডিডি এক্স এই অপারেটরের সাহায্যে বের করে পাইলাম, এর মান হচ্ছে 2x। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এই ফাংশনের মান পাইলাম কত আমরা? 2x। এখন তোমরা একটি হোমওয়ার্ক করবে, সেই হোমওয়ার্কটি হচ্ছে যে আমি তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এই ফাংশনটার মান বের করলাম, এভাবে 2x আসছে। যেই নিয়মটাতে আমি করলাম এই নিয়মটার নাম কি? এই নিয়মটার নাম হচ্ছে মূল নিয়মে অন্তরজ। মূল নিয়মের অন্তরজ, অর্থাৎ মূল নিয়মে আমি অন্তরীকরণ করছি। অন্তরীকরণ অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণ করার ফলে আমি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এই ফাংশনের ভ্যালু পাইলাম 2x। যে সিস্টেমে এই 2x মানটা আসলো এটি হচ্ছে আমার মূল নিয়মে আমি অন্তরীকরণ করলাম। এখন মূল নিয়ম ছাড়াও কিন্তু এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এর মানটা 2x আসবে সরাসরি। এটা কিভাবে দেখো, একটু আগে তোমাদের কি বলছিলাম যে ডি এক্স অফ মানে ওয়াই, এটিকে যদি আমরা ডিডি এক্স টু দি পাওয়ার এন লিখি, তাহলে এটি একটি সূত্র আছে যে দেখো আমি এই এনটাকে সামনে নিয়ে আসবো। তাহলে এই এনটাকে সামনে নিয়ে আসলে এখানে হবে এন, এরপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই যে একটি বিষয় দেখতে পাচ্ছ যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই যে জিনিসটা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই জিনিসটাকে আমি এখন অন্তরীকরণ করে যদি মানে মান বের করতে যাই, তাহলে যে ফর্মুলা, যে নিয়ম বা যে সূত্র সেটি হচ্ছে এই এনটা সবার সামনে চলে আসবে, তখন যে ভেরিয়েবল, যে চলক বা যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের উপরে যত পাওয়ার থাকবে এখানে তার থেকে 1 বিয়োগ করে দিব, তখন এটা হিসাব করলেই যা আসবে তাই হচ্ছে অন্তরীকরণ করা হয়ে যাবে। এটা কিন্তু মূল নিয়মের না, ঠিক আছে? যেটা করলাম এখানে সেটি হচ্ছে মূল নিয়মের। এখন আমি এই যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এই মানটা, এই ফাংশনের মানটা এই নিয়মে বের করলে দেখা যায় কত আসে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমি কি করছিলাম যে আমার স্বাধীন চলক ছিল এক্স, এই স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে এই অধীন চলক ওয়াই এর মান বের করছি, তাই না? তাহলে এখানে ডি এক্স অফ আমার কত ছিল? এক্স স্কোয়ার। এখানে কি ছিল আমার? এক্স স্কোয়ার। তাহলে সেই নিয়ম যদি করি তাহলে দেখো এই যে আমার এখানে এন কত? এন হচ্ছে 2, এই যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে আমার এখানে এন এর মান কত? যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 2, তাহলে আমার এন এর মান কত হচ্ছে? এন এর মান হচ্ছে আমার এখানে 2, এন এর মান হচ্ছে কত আমার এখানে? 2। তাহলে নিয়মটা কি ছিল? এই এন সামনে চলে আসবে, এই দেখো এন সামনে চলে আসছিল, তাহলে এই এখানে 2 আছে, তাই 2 আমার সামনে চলে আসবে। এরপরে কি? এরপরে হচ্ছে যে চলকটা থাকবে সেই চলকটা লিখবো, এই যে চলকটা আছে সেই চলকটা লিখবো। এরপরে এই চলকের উপরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ার থেকে 1 বিয়োগ করে দিব, বিয়োগ করে দিয়ে এটা পাওয়ার হিসেবে রাখবো ওই চলকের উপরে, তাই না? তাহলে এখানে কত ছিল? 2 ছিল, তাহলে 2 মাইনাস 1 লিখলাম। আফটার অল 2x হোল টু দি পাওয়ার 1 হলো, দ্যাট মিনস 2x। এই যে মানটা আসলো, এই মানটা কি দেখো এই 2x এর সমান আসছে না? আগেও কি এই y ইকুয়াল টু এক্স স্কোয়ার এই ফাংশনের আমি মানটা বের করছিলাম মূল নিয়মের মাধ্যমে, আমার মান আসছিল 2x। আর এখানে দেখো এই মূল নিয়মের বাইরে গিয়ে এইভাবে যে আমি সমাধান করলাম, এই ফাংশনের সমাধান করলাম যে নিয়মে, অর্থাৎ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা ফর্মুলা হচ্ছে এটা, এই ফর্মুলাটা হচ্ছে এটা, এই ফর্মুলার আলোকে আমি যে মানটা বের করলাম সেটা কিন্তু আমার 2x আসছে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকলো, সেই হোমওয়ার্কটা হচ্ছে আমি তো আজকে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার
এই একটা ফাংশনের মান মূল নিয়মের মাধ্যমে বের করে তোমাদেরকে দেখালাম। তোমরা বাসায় বসে এই y ইকুয়াল টু x⁵ এর মান বের করবে মূল নিয়মের মাধ্যমে। এর মান মূল নিয়মে নির্ণয় করো, মূল নিয়মে নির্ণয় করবে, নির্ণয়। হ্যাঁ, আমি যেভাবে করছিলাম সেম ভাবে তোমরা এই অঙ্কটা করবে, y ইকুয়াল টু x⁵। অর্থাৎ আমি এখানে করছিলাম যে y ইকুয়াল টু x², এখন তোমরা করবে কি যে y ইকুয়াল টু x⁵। এটা মূল নিয়মে করার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, মূল নিয়মটা। আর এইখানে যেভাবে দেখাইছি এটা কিন্তু খুব সহজ। এই যে আমি যদি লিখি এখন যে কি করব, যে স্বাধীন চলক x, এই স্বাধীন চলক x এর সাপেক্ষে অধীন চলক y এর ক্ষুদ্র পরিবর্তন করব। ওকে, তাহলে x⁵ যদি করি তাহলে এই 5 সামনে আসবে, পরে আবার x⁵ -1 আসবে, আফটার অল 5 x⁴ আসবে। এটাই কিন্তু আমার আনসার হয়ে যাবে। কিন্তু এই যে নিয়মে করলাম, এখান থেকে যে এই নিয়মে করলাম, এটা কিন্তু আমার মূল নিয়মে হয়নি। তোমাদেরকে যে হোমওয়ার্কটা দিলাম আমি হোমওয়ার্কটা দিলাম, এটা হচ্ছে তোমরা কি যে মূল নিয়মে কাজটা করবে, মূল নিয়মে। হ্যাঁ, মূল নিয়মে y ইকুয়াল টু x⁵ এই ক্লাসটি করবে। তাহলে আশা করছি আলহামদুলিল্লাহ তোমাদেরকে এই ক্যালকুলাসের উপর যে একটা বেসিক ক্লাস দেওয়া ছিল, এই ক্যালকুলাসের উপর একটি বেসিক ক্লাস নিয়েছি। আজকে এই পর্যন্ত থাকবে। আগামী দিন ক্যালকুলাসের উপরে আরেকটু বেসিক ক্লাস নিব। এরপরে সরাসরি ক্যালকুলাসের যত ধরনের ম্যাথস আছে সেই ম্যাথগুলো ধারাবাহিকভাবে আস্তে আস্তে করতে থাকবো। তোমরা আজকে যে ক্লাসটি, সেই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবে। ক্যালকুলাসের গুরুত্ব অনেক অনেক বেশি। তুমি হায়ার এডুকেশনে যদি যাইতে চাও, সায়েন্সে যে কোনো সাবজেক্টে, তুমি সেটা ইঞ্জিনিয়ারিং পড়ো অথবা পিওর কোনো ম্যাথমেটিক্স বা পিওর কোনো সাবজেক্ট যদি পড়ো, তাহলে কিন্তু এই ক্যালকুলাস পার্টটা থাকবে। এই ক্যালকুলাস পার্ট কখনোই কিন্তু যাবে না। তো আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একদিন ক্লাসে। আসসালামু আলাইকুম।